নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের মতামতের বিশেষ অনুষ্ঠান। আজকে রবিবার হওয়া সত্ত্বেও আজকের শীর্ষক মোদিজির 20 মিনিটের সান্ধ্য ভাষণের উদ্দেশ্য বিধেয়। উনি সেই যে মিত্র বলে ভাষণ দিয়ে দেশ শুদ্ধ মানুষকে লাইনে নিয়ে গিয়ে খাড়া করিয়েছিলেন, তারপর থেকেই উনি যে আসবেন দেশবাসীকে কিছু বলবেন শুনলেই বহু মানুষের প্যালপিটেশন হতে শুরু করে। কারণ উনি যে দেশবাসীকে ওনার বাপ খেলে চাকর বাকর ছাড়া তো আর কিছুই ভাবেন না। দেখলেই একটা করে কাজ গুঁজে দেন। আমরাও সেই শুরুর দিক থেকে প্রায় বিনা প্রশ্নে ওনার নির্দেশ মেনে সেই সব কাজ করেই চলেছি। বললেন 1000 টাকার নোট বাতিল, আমরা লাইনে দাঁড়ালাম। দেশের জওয়ান -37 সিয়াচিনে দাঁড়িয়ে আছে, আর ব্যাংকের লাইন আর কি ব্যাপার। কত কিছু হবে, কালাধন বাজেয়াপ্ত হবে, উগ্রপন্থীরা ভাত না পেয়ে মরবে, দেশ বিকাশ আর উন্নয়ন তাকে খুঁজে পাবে, সেই যে কবে দুই ভাই মেলায় হারিয়ে গিয়েছিল তাদের। কিন্তু আমিও জানি, আপনিও জানেন, কিছুই হয়নি। তারপর একদিন সকালে উনি বললেন ঝাড়ু নাও, রাস্তা ঝাড়ু লাগাও। দিলাম। উনি একবার ফটো সেশন দিয়েছেন, আমাদের তো আপাতত সেটাই কাজ, ঝাড়ু লাগাচ্ছি। তারপর বললেন ব্যাংকের সঙ্গে মোবাইলের ফোনটা জুড়ে দাও, আমরা জুড়লাম। তারপর মোবাইলের সঙ্গে প্যান কার্ড জুড়লাম, তারপরে আধার কার্ডের সঙ্গে মোবাইল আবার জুড়লাম, তারপরে আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড। তারপর জানা গেল আপনার কাছে যে আধার কার্ডই থাকুক আর ভোটার কার্ডই থাকুক, আপনি যে দেশের নাগরিক তার প্রমাণ আপনাকে আলাদা করে দিতে হবে। তারপর জানা গেল উনি বিশ্বগুরু হয়ে গেছেন। 20টা দেশ ওনার কথা শুনেই চলছে। ট্রাম্প থেকে জর্জিয়া মেলোনি ওনার দোস্ত। চীন 38,000 স্কোয়ার কিলোমিটার জমি দখলে রেখে দিয়েছে। উনি পাকিস্তানের দিকে তাকিয়ে বললেন ঘর মে ঘুষকর মারেঙ্গে। তারপর সংসদে ওনার ম্যান ফ্রাইডে অমিত শাহ জানালেন ওনারা নাকি পাক অকুপায়েড কাশ্মীর ছিনিয়ে নিয়ে আনবেন। তো শুরু হলো অপারেশন সিন্দুর। নাকি হাঁটু গেড়ে বসে পড়লো পাকিস্তান, কিন্তু মোদিজি পাক অকুপায়েড কাশ্মীর না ছিনিয়েই যুদ্ধবিরতিতে রাজি হয়ে গেছিলেন। আমরা তাড়াহুড়োতে এরকম কাজ করি কখনো সখনো। ধরুন ভীষণ পেটে চাপ পড়েছে, অন্য সমস্ত কাজ রেখে দিয়ে আগে টয়লেটে চলে গেলাম। তো কেন উনি হঠাৎ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিলেন এরম কারণ আমরা জানতে পারিনি। তবে আন্দাজ করছি যে তখন ওনার শিরায় শিরায় ধমনীতে রক্ত নয়, গরম সিঁদুর দৌড়াদৌড়ি করছে। আর সিঁদুরে মার্কারি মানে পারদ থাকে, সেখানে তো গোলমাল হবেই। তো যাই হোক, এদিকে ট্রাম্প সাহেব চাপিয়েছেন 50% ট্যারিফ, আর মোদিজি এনেছেন GST 2। আর সেই GST নিয়েই উনি দেশের মানুষজনকে কিছু কথা বললেন। একটু ইতিহাসটা দেখুন। এমন নয় যে GST মোদিজি শুরু করেছেন। GST 2000 সালে তৎকালীন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সরকার জিএসটির একটা ধারণা নিয়ে কাজ শুরু করেন। তার আগে মডভ্যাট মানে মডিফাইড ট্যাক্স ইত্যাদি কথা হচ্ছিল। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স, মানে আগে ভ্যাট ছিল, তারপরে মডিফাইড ভ্যালু অ্যাডেড ট্যাক্স ইত্যাদি কথা হচ্ছিল। কিন্তু জিএসটির প্রথম প্রস্তাবটা এসেছিল বাজপেয়ীজির সময়। আর বাজপেয়ী সরকার জিএসটি মডেল তৈরির জন্য পশ্চিমবঙ্গের তৎকালীন অর্থমন্ত্রী অসীম দাশগুপ্তের নেতৃত্বে একটা কমিটি তৈরি করে। এবং মাথায় রাখুন, ওটা কিন্তু সেটিং ছিল না। ওটাকে সেটিং বললে আমরা খেলবো না, তো সেটিং নয়। যাই হোক, আমাদের জিরো বাজেট অর্থমন্ত্রী চলে গেলেন কমিটির মাথায়। কমিটি কাজ শুরু করলো। ইতিমধ্যে বাজপেয়ী জামানা শেষ, ইউপিএ জামানার সূত্রপাত। কাজেই ওই অসীম দাশগুপ্তের নেতৃত্বে কাজ আরো তরতর করে এগোলো। এবারে তো বন্ধু সরকার। 2006 সালে তৎকালীন অর্থমন্ত্রী পি চিদাম্বরম 1 এপ্রিল 2010 থেকে জিএসটি চালু করার প্রস্তাবও করেছিলেন। কিন্তু রাজনৈতিক মতবিরোধ আর রাজ্যগুলোর মধ্যে ক্ষতিপূরণের বিষয়ে ঐক্যমতের অভাবের কারণে এই প্রক্রিয়া বারবার পিছিয়ে যাচ্ছিল। কাদের সব থেকে বেশি ছিল? নরেন্দ্র মোদীজির। উনি তখন গুজরাটের মুখ্যমন্ত্রী। 2011 সালে জিএসটি প্রবর্তনের জন্য লোকসভায় সংবিধানের 115তম সংশোধনী বিল পেশ করা হলো, কিন্তু সেটাও পাশ হয়নি, আবার ঠান্ডা ঘরে চলে গেল। ঠিক সেই সময়, মানে তারপরে পরেই যখন আমাদের আবার ভোট আস্তে আস্তে এসে যাচ্ছে এবং ভোটের প্রচার শুরু হচ্ছে, তখন সেই প্রচারের সময় মোদীজির একটা ভাষণ দিয়েছিলেন, যার রেকর্ড এখনো থেকে গেছে। শুনে নিন। जीएसटी के संबंध में हमने कहा है कि आपकी जीएसटी का सपना तब तक पूरा नहीं होता, तब तक साकार नहीं हो सकता, जब तक कि आप पूरे देश में टैक्स पेयर के साथ आईटी इंफ्रास्ट्रक्चर का नेटवर्क नहीं बनाते। इम्पॉसिबल है। উনি কিন্তু সাফ বলছেন যে দেশ আর দেশের পরিকাঠামো এখনো জিএসটির জন্য তৈরি নয়। কখন বলছেন? 14 সালে।
মানে যখন ভোট শুরু হচ্ছে, ভোট চলছে, তখন প্রচার হচ্ছে, উনি বলছেন এই জিএসটি এনে আমাদের দেশটাকে কখনো লাগু হতে পারে না, কারণ আইটি একটা ফ্রেমওয়ার্ক না হলে জিএসটি চালু করা সম্ভবই নয়, ইত্যাদি ইত্যাদি বলছেন। একটা অদ্ভুত ব্যাপার বলেছেন যার মানে আমরা বুঝি না, ওনার অনেক কথার মানেই আমরা বুঝি না, A+B² ওনার থিওরি কেই বা বোঝে। কিন্তু ওনার একটা অদ্ভুত কথা বলেছিলেন, সেটা হচ্ছে গিয়ে ট্যাক্স পেয়ারদের সঙ্গে যারা ট্যাক্স দেবে আর কি, জিএসটি যাদের ওপরে লাগু হবে, সেটার নাকি একটা কিরকম একটা কানেকশন তৈরি করতে হবে। জানি না কানেকশন কি ব্যাপার আজকে তৈরি হয়েছে কিনা, কিন্তু উনি 14 সালে এর বিরোধিতা করেছেন, এখনো জিএসটির জন্য তৈরি নয় দেশ, জিএসটি লাগু করা যাবে না ইত্যাদি বলেছে। মজার কথা হলো 2014 সালে মোদীজির নেতৃত্বে এনডিএ সরকার ক্ষমতায় আসার পরেই সেই জিএসটি বাস্তবায়নের প্রক্রিয়া গতি পেল। শুধু নয়, 2014 সালেই 122তম সংশোধনী বিল লোকসভায় পেশ করা হয়ে গেল। মানে উনি 2014 আগে পর্যন্ত বললেন কি সব কানেকশন তৈরি হয়নি, আর 14তে ক্ষমতায় এসে উনি ওটাকেই লাগু করলেন। মানে মোদীজি ক্ষমতায় এসে তখনও কিছু করেই ওঠেননি, ওই সব কি সব বলছিলেন সেসব ওই অসীম দাশগুপ্ত কমিটির সিফারিশ অনুযায়ী জিএসটি লাগু করার সিদ্ধান্ত নিয়ে ফেললেন। মানে এর আগের বিরোধিতা ছিল এক রাজনৈতিক বিরোধিতা। 2015 সালের মে মাসে, মানে এক বছর ঘুরতে না ঘুরতেই লোকসভায় বিলও পাশ করে দেওয়া হলো, এবং শেষে 2016 আগস্ট মাসে রাজ্যসভা লোকসভা দুটো জায়গায় বিল পাশ হয়ে গেল। জিএসটি লাগু হলো 2016 সালের 8ই সেপ্টেম্বর থেকে। সেই মাঝরাতে নৌটাঙ্কিতে সিপিএম এর তরফে একমাত্র অসীম দাশগুপ্ত ছিলেন, তাও বলা হয়েছিল যে উনি সিপিএম এর তরফে ছিলেন, মানে অসীম দাশগুপ্ত থেকে সিপিএম এর জামাটা খুলে নিয়ে খালি অসীম দাশগুপ্ত সেখানে হাজির ছিলেন, কারণ তিনি কমিটির মাথায় বসেছিলেন। তিনি জানিয়েছিলেন, তিনি যে প্রস্তাব দিয়েছিলেন 2011-তে, সেই প্রস্তাবই লাগু করা হলো। তিনি আনন্দিত হয়ে যাওয়ার পরে তিনি বাইট দিয়েছিলেন। কিন্তু 2011-তে মোদীজি বিরোধিতা করেছিলেন। এবার মাঝরাতে লোকসভা রাজ্যসভার বৈঠক দেখে নৌটঙ্কি করে জিএসটি লাগু হলো, আর মিডিয়া তাকে মোদীজির মাস্টার স্ট্রোক বলে ব্যাখ্যাও করে দিল। এই মিডিয়ায় কদিন আগে নতুন 2000 টাকায় নোটের চিপ খুঁজে পেয়েছিল, কোথায় কোথায় 2000 টাকার নোট লুকিয়ে রাখা হবে, চিপ দিয়ে নাকি খচাত করে বার করে ফেলা হবে। এখন 2000 টাকার নোট এমনি বাজার থেকে গায়েব করে দিয়েছেন মোদীজি, কোথাও আর এমনি খুঁজে পাওয়া যাচ্ছে না। ব্যবসা ধাক্কা খেলো, তারপর অনেকবার বিভিন্ন পরিবর্তন এসছে, হাজারবার, অ্যাটলিস্ট 1000 বার বিভিন্ন রকমের পরিবর্তন, এটা এই করা হবে, ওটা ওই করা হবে, জিএসটি রুলে নানান পরিবর্তন হলো। হওয়ার পরে এবারে সেই মাস্টার স্ট্রোককে আগাপাস্তলা বদলে নতুন মাত্র 3টে স্ল্যাব রেখে জিএসটি 2 আনা হয়েছে। মজার কথা, এটাও কিন্তু মোদীজির মাস্টার স্ট্রোক। উনি যাই করেন মাস্টার স্ট্রোক কি করে হয় জানি না, মানে ওধারে গেলেন সেটাও মাস্টার স্ট্রোক, এধারে গেলেন সেটাও মাস্টার স্ট্রোক, জানি না কি করে আগেরটাও মাস্টার স্ট্রোক পরেরটাও মাস্টার স্ট্রোক হয়ে গেল। সে যাই হোক, মোদীজি সেই 2 নম্বর মাস্টার স্ট্রোক নিয়ে কথা বলতে এলেন। শুরুতেই উনি জানালেন নবরাত্রির শুভেচ্ছা। বাঙালির দুর্গাপুজো নবরাত্রি নয়, বাঙালি আজ থেকে দেশি মুরগি পাঁঠার ঝোল খেতে শুরু করেছে, বেঙ্গল গোট। সপ্তমীতে চিলি চিকেন আর ফ্রাইড রাইস হবে, নবমীতে বিরিয়ানির প্ল্যানিং শেষ, মাটন বিরিয়ানি। উনি নাকি আগামীকাল থেকে গরম জল খেয়ে কাটাবেন। ওনার বানর বাহিনী ইতিমধ্যে যেখানে সেখানে সম্ভব মাছ মাংসের দোকান বন্ধ করে দিয়েছেন। ওনার দুর্গাপুজোর কথা জানার কথা নয়, আর প্রভু ভিত্রদের আমাদের রাজ্যে যারা আছে তাদেরকে ওনাকে সেসব মনে করিয়ে দেবেন তেমন সাহস তাদের কারণ নেই। তো আগামীকাল থেকে ওনার নবরাত্রি শুরু, এবং নবরাত্রির জন্য পূজা বনাঞ্জা আপনাদের জন্য গিফট লেকে আয়া। মোদীজি গিফট এনেলেন, জিএসটি লাগু হয়ে যাবে, আর তাতে মানুষের কত সুবিধা হবে সেটা জানাতে ওনার ভাষণ দিতে আসা। কারণ বাকি আর কিছুই ওনার বলার নেই। বিশ্বগুরু আপাতত 50% ট্যারিফ আর H1B ভিসার $1 লক্ষ চাপে কোঁকাচ্ছে। দেশের ভেতরে ভোট চোর বলে সবাই আওয়াজ দিচ্ছে। ওদিকে যুদ্ধবিরতি নিয়ে এখনো ঠিকঠাক কোনো এক্সপ্লেনেশন নেই। এখন নতুন মাস্টার স্ট্রোক নিয়ে তিনি নেমেছেন। আসুন এবারে এই ট্যাক্স বিষয়টা নিয়ে 2-4টে কথা বলা যাক। আচ্ছা, সরকার ট্যাক্স নেয় কেন? খামোখা ট্যাক্স নেবে কেন? আমার রোজগারের পয়সা সরকার নেবে কেন? মানে অভিক সরকারকে দেবই না, কিন্তু সরকার চাইছে, তো সরকার কেন নেবে? ভারত সরকার বা রাজ্য সরকার, কারণ সরকারের বিভিন্ন পরিকল্পনার বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টের টাকা দরকার। সেই টাকা আসবে কোথা থেকে? ব্রিজ কোথা থেকে হবে? স্কুল কোথা থেকে হবে? হাসপাতাল কোথা থেকে হবে? অনেকটা আসবে এই ইনডাইরেক্ট ট্যাক্স থেকে, যা আমিও দেবো, আম্বানিও দেবে সমান হারে। মানে আম্বানি ধোকলা কিনলে আগে 12% ট্যাক্স দিতেন, এখন 5%, আপনি খেলেও 5%।
আচ্ছা, দিল্লির সরকারের কিছুটা আসবে ডাইরেক্ট ট্যাক্স, ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স থেকে, রাজ্যের কিছুটা আসবে এক্সাইজ থেকে, মানে মদ গাঁজা বিক্রি করে। দুই সরকারে খানিক টাকা আসে পেট্রোল ডিজেলের ওপরে চাপানো ট্যাক্স থেকে, কিছুটা আসবে বাজার থেকে ঋণ নিয়ে ওই বন্ড ইত্যাদি জারি করে, কিছুটা আসবে পুরনো যা কিছু আছে সেই সব জমি হোক, রাষ্ট্রায়ত্ত কারখানা হোক, সেসব বেচে টেচে দিয়ে খানিকটা টাকা আসবে। মোদিজি টাকার যোগান আবার টাকা ছাপিয়েও করতে পারেন, এটা মোদিজির অ্যাডভান্টেজ। কিন্তু টাকা ছাপালে ইনফ্লেশন হবে, সেটাই আর এক হাপা। তো এবারে ধরুন এই যে আয়ের সোর্সগুলো, সেগুলো কি খুব একটা বদলাবে? মানে ইনকাম ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স যা কেন্দ্রীয় সরকার মানে ইন্ডিয়ান গভর্নমেন্ট পায় তা কি খুব বেড়ে যাবে? না। কমবে? না। না কমবে না বাড়বে। এক্সাইজ ট্যাক্স, সেলের ওপরে চাপানো ট্যাক্স, রাষ্ট্রায়ত্ত কোম্পানি বেচে আমদানি বা জমি সম্পদ আমদানি এই সমস্ত বেচে বিরাট একটা কি খুব বদলাবে? ট্যাক্সের যা আয়তন, যা আমরা পাই বা যা সরকারের রোজগার হয় তা কি খুব একটা বদলাবে? বদলাবে না। এবারে ধরুন 100 টাকার মধ্যে রাজ্য সরকারের কাছে 30 টাকা আসতো জিএসটি থেকে, তাহলে ইউনিয়ন সরকারও 30 টাকা পেত। এবার জিএসটি কমিয়ে দেওয়া হলো, অনেকটা কমিয়ে দেওয়া হলো, ধরুন এবারে আসবে 20 টাকা। তো ইউনিয়ন গভর্নমেন্ট কি করবেন? উন্নয়ন খাতে কম খরচ করবেন, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টে কম টাকা খরচ করবেন, তাহলে তো সর্বনাশ। তাহলে উপায়, ওনারা টাকা চেপে সামাল দেবেন, মানে ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বাড়বে। তাহলে রাজ্য সরকার কি করবে? কোথা থেকে আনবে? মদ গাঁজা কত আনবেন? মদ গাঁজায় কত বাড়াবেন? পেট্রোল ডিজেল মানে কলগেটে 30 পয়সা কম দাম দিয়ে আপনি 30 পয়সা পেট্রোল ডিজেলে বেশি টাকা খরচা করবেন, লাভ কি হবে? আর না হলে উন্নয়ন প্রকল্প থমকে যাবে, খরচ হবে না। তার মানে আবার সেই একই আর্থিক প্রভাব পড়বে গোটা অর্থনীতিতে, না হলে আবার ধার বাড়বে। ব্যাপারটা বোঝা গেল? মানে 100 টাকার মধ্যে একটা সার্টেন টাকা, 30 টাকা আসতো জিএসটি থেকে রাজ্য সরকারের কাছে, আবার ইউনিয়ন গভর্নমেন্টের কাছে আসতো 30 টাকা। এবার ইউনিয়ন গভর্নমেন্টের কাছে যদি 30 টাকার জায়গায় 20 টাকা আসে, সে বড় জোর হয় প্রকল্প বন্ধ করে দেবে, সেটা সাংঘাতিক ব্যাপার। আর না হলে প্রকল্প চালানোর জন্য টাকা ছাপবে, যদি ছাপে তাহলে ইনফ্লেশন হবে। আবার রাজ্য সরকার কোথা থেকে টাকাটা জোগাড় করবে? হয় ধার করবে, নাহলে জমি বেচবে, নাহলে কত টাকা আনবে? সেই টাকাটা না আনতে পারলে প্রকল্প মার খাবে, এই তো হবে। আসলে জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্সের প্রথম লক্ষ্য ছিল বিভিন্ন ট্যাক্সের বদলে একটা ইউনিফর্ম ট্যাক্স রেজিম তৈরি করা, সেই ট্যাক্সের কেন্দ্র রাজ্য এক সম বন্টন করা, আর মানুষকে, সে ক্রেতা হোক আর বিক্রেতা হোক, বিভিন্ন রকমের ট্যাক্সের জন্য হয়রানি না হতে দেওয়া। জিএসটি চাপিয়ে জিনিসপত্রের দাম কমানো যায় আর তাতে অর্থনীতির বিরাট সুবিধা হয়, এরকম অর্থনীতি ওই এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স পড়া লোকজন ছাড়া আর কেউ বলে না, বলার কথাও নয়। ট্যাক্স মানে হচ্ছে গিয়ে সরকার ট্যাক্স নেবে হচ্ছে গিয়ে ট্যাক্স দিয়ে উন্নয়ন করার জন্য। যদি ট্যাক্স কম নেয় উন্নয়ন কম হবে, সোজা কথা। 100 টাকার জন্য যদি 30 টাকা ট্যাক্স নেয়, 30 টাকার উন্নয়নের কাজ করবেন। আর যদি 30 টাকা ট্যাক্স নিয়ে 20 টাকা নেন, তাহলে 20 টাকার উন্নয়ন করবেন। কিন্তু ট্যাক্স কমিয়ে জিনিসপত্রের দাম কমে গেল আর তাই জন্যে বিরাট লাভ হবে এরকম তো নয়, মানে অর্থনীতিতে সেরকম তো হয় না। টু সিম্পলিফাই দ্য ট্যাক্স সিস্টেম, আ ওয়েল প্ল্যান স্ট্রাকচার ক্যান বি অ্যাচিভ বাই ইমপ্লিমেন্টিং জিএসটি। এটাই ছিল জিএসটির প্রথম কথা, যে ট্যাক্স সিস্টেমটাকে অযথা জটিল না করে একটা সরল সোজা ব্যবস্থা তৈরি করা ছিল জিএসটি চালুর প্রথম লক্ষ্য। মোদিজি ছেলে বলানো অর্থনীতি বোঝাচ্ছেন। আচ্ছা, আপনি আজকে যে বিরিয়ানিটা 265 টাকা দিয়ে কিনলেন, সেই বিরিয়ানিটা আগামীকাল কত টাকা দিয়ে কিনবেন? আগামীকাল থেকে তো লাগু হয়ে যাচ্ছে। যদি সেই দোকান আপনাকে জিএসটি কমার পুরো লাভটাই ট্রান্সফার করে দেন, যেটা করবেন না, যদি করে দেন তাহলে 235 টাকায় কিনবেন, 30 টাকা। যদি কেনেন তাহলে রাজ্য সরকার 15 টাকা কম ট্যাক্স পাবে, কেন্দ্র সরকার 15 টাকা কম ট্যাক্স পাবে। এই তো হবে নতুন জিএসটির হিসেবে। তা রাজ্য সরকার এই 15 টাকাটা কোথা থেকে আনবেন? মোদিজি এই 15 টাকাটা তো নিজের পকেট থেকে দেবেন না। তাহলে হয় টাকা ছাপা হবে, ইনফ্লেশন হবে, না হলে প্রকল্প বন্ধ হবে, না হলে গোটা অর্থনীতির ক্ষতি হবে, না হলে রাজ্য সরকার অন্য কোনো পদ্ধতিতে ট্যাক্স আদায় করতে বাধ্য হবেন বা ধার নেবেন। এতে অর্থনীতিতে কোন বিরাট জোয়ার আসবে? এটা বুঝতে খুব সাধারণ বুদ্ধির দরকার। প্রধানমন্ত্রী জানেন গত 10 বছর ধরে এক গরুচোনা খেকো ভক্তকুল তৈরি করেছেন, যারা মোদিজি পলিডল খাওয়ালেও জয় শ্রীরাম বলে সেটাই খেয়ে নেবেন। তার সঙ্গে আছে বিকিয়ে যাওয়া গদি মিডিয়া, যারা ইতিমধ্যেই মোদি কেত্তনে নেমে পড়েছেন। কিন্তু সত্যিটা বুঝুন, সত্যিটা বোঝান, জানুন, জানান। জিএসটি আসলে ট্যাক্স সিম্পলিফিকেশন, ট্যাক্স রেজিমটাকে সিম্পলিফাই করার জন্য। ধরুন ইনকাম ট্যাক্স, আগে আমাদের ইনকাম ট্যাক্স একটা 9 পাতা 10 পাতা ভর্তি করতে হতো। তো ইনকাম ট্যাক্স এবারে সেটাকে করা হলো যে ইনকাম ট্যাক্স আপনি 1 পাতায় ভর্তি, ইনকাম ট্যাক্স সিম্পলিফিকেশন করা হলো।
এবার ইনকাম ট্যাক্স যদি বাড়ানো হয় তাহলে ট্যাক্স বাড়বে, সেই ট্যাক্সটা সরকারের কাজে লাগবে। যদি ইনকাম ট্যাক্স কমানো হয় তাহলে সেই খাতে আয় কম হবে, সরকার সেই টাকাটা কম অন্য কোথাও থেকে জোগাড় করবে, আর না হলে প্রকল্পের কাট হবে। এখানে তো অন্য কিছু নেই। জিএসটি রেজিম তার থেকেও সোজা। জিএসটি রেজিম করাই হয়েছিল গোটা বিষয়টাকে সোজা করার জন্য, সরল করার জন্য। অনেকগুলো ট্যাক্স ছিল, অক্ট্রয়, এই ওই সেই ট্যাক্স, নানান রকম, একটা জিনিসের উপরে 14 বার ট্যাক্স। সেটা কাটার জন্য একটা ট্যাক্স, একটা গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বলে একটা জিনিস চালু করা হলো। সেই ট্যাক্সটা কত হচ্ছে সেটা বিরাট ব্যাপার নয়, সেই ট্যাক্সটা কত সিম্পলিফাই হচ্ছে, কিভাবে মানুষের কাছে আসবে এবং কিভাবে মানুষ সেটাকে নিয়ে ব্যবহার করবেন, এটাই হচ্ছে গিয়ে সবচেয়ে বড় ব্যাপার। কিন্তু আমাদেরকে বোঝানো হচ্ছে যে জিএসটি লাগু হয়ে গেল, এটা পুজোর উপহার। একটা যা খুশি তাই আমার হাতে একটা বাক্স ধরিয়ে দিলেন, বাক্সের মধ্যে কেবল কাগজ আর ভুষো দেওয়া একটা কাগজের বাক্স নিয়ে আমি বসে থাকবো সেটাকে উপহার ভেবে? মোদিজি এত বোকা ভাবেন মানুষকে? বুঝুন বুঝুন বুঝুন, জানুন, ভাবুন। ভাবাটা খুব জরুরি, ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।